আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় মশার উৎপাত ও জনভোগান্তি, করণীয় কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন। দর্শক, ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলে মশা মারতে চলতি অর্থবছরে বরাদ্দ করেছে প্রায় 150 কোটি টাকা। অথচ মৌসুম পেরিয়ে গেলেও কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাব, উল্টো বেড়েছে কিউলেক্স মশার উপদ্রব। সূর্য ডুবলেই দরজা জানালাগুলি, বাসা বাড়ি অফিস রেস্তোরাঁয় হানা দিচ্ছে মশা। কয়েল ব্যাট ওষুধ কিংবা ধোয়া কোনো কিছুই যেন মশাকে বাগে আনতে পারছে না। ডেঙ্গুর পিক সময় ঢাকার 2 সিটি কর্পোরেশনে বিশেষ অভিযান চালালেও গত কয়েকদিনে বিশেষ কোনো উদ্যোগ চোখে পড়েনি। শুধু রাজধানীবাসী নয়, সারা দেশের মানুষ মশার উপদ্রবে অতিষ্ঠ। মশার উপদ্রব নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে যে ওষুধ ছেটানো হয় তাতে মশা না কমায় ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় সরকার মন্ত্রী, এমনকি মহামান্য আদালত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দিনে দিনে ভয়ঙ্কর আর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা মশার উৎপাতে বেড়েছে ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস, চিকনগুনিয়া সহ অন্যান্য রোগের ঝুঁকি। প্রতি বছর এসব রোগে দেশে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে। অথচ মশক নিধন অভিযান শুধু সিটি কর্পোরেশন আর কিছু পৌরসভায় সীমিত। সম্প্রতি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। অসময়ের এই বৃষ্টির কারণে দেশে মশার উৎপাত আগামী দিনগুলোতে ব্যাপকভাবে বেড়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। এমন বাস্তবতায় মশার উপদ্রব থেকে নাগরিকদের মুক্তি দিতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের স্বাগত। অধ্যাপক কবিরুল বাশার, ডেঙ্গুর মৌসুম শেষ হয়ে যাওয়ার পরেও এখনও বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ডেঙ্গু রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, এর কারণটা কি? ধন্যবাদ। সরাসরি যদি উত্তরে যাই, কারণটা আপনি দেখেন সেটা হলো যে গতকাল এবং আজকে বৃষ্টিপাত হলো। আপনি যদি একটু ব্যাকে যান, 1 মাস আগে যদি আমরা যাই, নভেম্বরের 2-3 তারিখেও কিন্তু একটা বৃষ্টিপাত হয়েছিল। সাধারণত অন্যান্য বছরগুলো কিন্তু আমাদের ডিসেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 0-তে চলে আসে, কিন্তু এবছর সেটি হচ্ছে না। তার কারণ হলো যে অসময়ে যে বৃষ্টিপাত, আমরা জলবায়ু পরিবর্তনের কি প্রভাব কিন্তু লক্ষ্য করছি, যেটি সারা পৃথিবীতেই, শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই আমাদের বৃষ্টিপাতের প্যাটার্নে একটু পরিবর্তন হচ্ছে। তাপমাত্রাও কিন্তু বেশ পরিবর্তিত। এখন আমরা যদি শীতের দিন, এখন তারপরেও কিন্তু আমরা দুপুরবেলা কুট পরে থাকতে পারি না, কারণ দুপুরবেলা যে তাপমাত্রাটি থাকে সেই তাপমাত্রাটি কিন্তু 25 ডিগ্রির কাছাকাছি থাকে তাপমাত্রাটা। তো এডিস মশার প্রজননের জন্য আমাদের যেটি দরকার সেটি হচ্ছে পাত্রে জমা পানি। সেই পাত্রে জমা পানিটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। একটি হচ্ছে বৃষ্টিপাত থেকে আসতে পারে, সেটি একটু বড় উৎস। বৃষ্টিপাত হলে বিভিন্ন আনাচে কানাচে পড়ে থাকা যে পাত্রগুলো থাকে সেই পাত্রগুলোতে পানি জমা হয় এবং সেখানে এডিস মশার প্রজনন হয়। আরেকটি, যে মানুষ যদি বাসাবাড়িতে পানি জমিয়ে রাখে সেখানেও এডিস মশা ডিম পাড়তে পারে এবং সেখানেও এডিস মশার প্রজনন হতে পারে। তবে যেটি দরকার সেটি হচ্ছে তাপমাত্রা, একটি উপযুক্ত তাপমাত্রা দরকার। উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি প্লাস মাইনাস, যদি আমরা 3 ধরি তাহলে হয় 22 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, 30 ডিগ্রি। এই তাপমাত্রাটার মধ্যে এডিস মশার প্রজননের জন্য সর্বোত্তম তাপমাত্রা। এই তাপমাত্রাটা কিন্তু আমরা শীতকালে পাচ্ছি। এদিক দিয়ে আমরা পাচ্ছি বৃষ্টিপাত, আবার আমরা উপযুক্ত তাপমাত্রা পাচ্ছি, যে কারণে এডিস মশার ঘনত্বটা কিন্তু কমে আসছে না। প্রকৃতি যে নিয়ন্ত্রণে নেবে সেই নিয়ন্ত্রণটা কিন্তু প্রকৃতি নিতে পারছে না, যে কারণেই ডেঙ্গু রোগীর সংখ্যা থাকছে এবং এডিস মশাও থাকছে, ডেঙ্গু রোগীর সংখ্যাও থাকছে। জি, ধন্যবাদ। স্থপতি মোবাশ্বের হোসেন, প্রতি বছরই জানুয়ারির শুরুতে মশা উপদ্রব বাড়তে থাকে, এবার ডিসেম্বর থেকে বাড়ছে। এটা কিসের আলামত বলে মনে করেন? সামনে মশার উপদ্রব কি আরো বাড়তে পারে? দেখেন, শীতকালে এমনি কিন্তু মশার উপদ্রব বাড়ে দুটি কারণে, যেটা আমরা গত কয়েক বছরে স্টাডি করে দেখেছি। ড্রেনের পানি, যেটা আন্ডারগ্রাউন্ড ড্রেন, রাস্তার যে ড্রেনগুলি আছে সেই ড্রেনগুলির পানি তখন স্ট্যাগনেন্ট হয়ে থাকে, বৃষ্টি না থাকার কারণে প্রচন্ড বেগে জলস্রোত হয় না। এবং এই মশাগুলি কিন্তু আপনার ওই চিকুনগুনিয়া না, এগুলি হইলো ময়লা পানিতে যে কিউলেক্স মশাগুলি হয়, সেই মশার উপদ্রবটা আমরা এখানে দেখতে পাই। আর কবির যে কথা বললো সেটা কিন্তু খুবই সময় উপযোগী এবং আমাদের বিবেচনায় নেওয়ার সময় চলে এসছে। আমার মনে আছে, আমার ছাত্র জীবনে আমি অক্টোবর মাসে আমাদেরকে সোয়েটার গায়ে দিত হতো, অক্টোবরের শেষ থেকে। আমরা এবার নভেম্বর, ডিসেম্বরে ও তো 25 ডিগ্রি করে বলেছে, আমি ঘন্টা 2 পর পরই টেম্পারেচার কাউন্ট করি,
একমাত্র ভোর রাত্রে আপনার 23, 22, 23-এ আসে, বাকি 25, 26, 27 পর্যন্ত দিনের বেলা বাইরের টেম্পারেচার আছে। অর্থাৎ এটা গ্রীষ্মকালের অবস্থা, এবং এই গ্রীষ্মকালের মতন বৃষ্টিও হচ্ছে। এই সামগ্রিক জিনিস যদি আমরা চিন্তা করি, তাহলে ওই যে তাপমাত্রা এবং বৃষ্টি এবং পানি জমা, এই সবকিছু জিনিস সবকিছুই হচ্ছে কিন্তু গ্রীষ্মকালের মতন করে, যে কারণে চিকুনগুনিয়া যে মশায় হয় সেই মশার কিন্তু উপদ্রব আমরা বন্ধ করতে পারি নাই। আর বিভিন্ন পাত্রে পানি জমে থাকে, সেই পাত্রে আমরা এর আগে আমরা বলেছি যে কোনো বাড়িতে যদি 3টি 4টি টয়লেট থাকে এবং একটি টয়লেট যদি ব্যবহার না হয়, এটা হলো আমার অভিজ্ঞতা থেকে, আমি মেয়র সাহেবকে ওই কথা বলেছি যে এই সিস্টেম যদি আপনি নিয়মিত ফ্লাশ না করেন, তাহলে 4 দিন 5 দিনের ভিতরে ওইখানেও মশা জন্মায়, এবং আমি মশা জন্মাতে দেখেছি। আরেকটি হচ্ছে আমরা ঘরে মানি প্ল্যান্ট এবং বিভিন্ন রকমের ফুল ইত্যাদি ঘরের ভিতরে রাখি সাজগোজের জন্য, সেখানে কিন্তু 4-5 দিনের পরে দেখা গেছে মশা ঘুরছে। এই জায়গাগুলির ব্যাপারে কিন্তু প্রচন্ড রকম সজাগ হতে হবে। এর বাইরে তো অ্যাপার্টমেন্ট প্রজেক্টে আপনি গেলে পারি, দেখবেন গ্রাউন্ড ফ্লোরে গাড়ির চাকা হেন তেন বহু কিছু আছে, যেগুলি সিটি কর্পোরেশন কঠিনভাবে দেখভাল করছে। যে কাজটি সিটি কর্পোরেশন 1 বছর আগে করতো না, সেখানেও তারা হস্তক্ষেপ করেছে। ঢাকা শহরে অসংখ্য মাল্টি স্টোরি বিল্ডিং যেগুলি হয়, সেগুলি আন্ডারগ্রাউন্ড ফ্লোর ডিউরিং কনস্ট্রাকশন। এবং আমি আবারও আজকে উল্লেখ করব, অনেকের ধারণা ডিউরিং কনস্ট্রাকশন শীতকালে তো পানি জমার কথা না, বৃষ্টি হয় না বলে, এটা ভুল। আন্ডার কনস্ট্রাকশন সবচেয়ে বেশি কনস্ট্রাকশনের কাজ চলে শীতকালে, এবং সেই সময় আমাদের যেহেতু কনক্রিটের কনস্ট্রাকশন, আমাদেরকে প্রতিনিয়ত এটাকে কিউরিং করতে হয় ফর স্ট্রেংথেনিং দ্য বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার। এই কিউরিং এর পানি কিন্তু বেসমেন্টে জমে থাকে। আজ থেকে 10 বছর আগে বেসমেন্ট এর অস্তিত্ব ছিল না, ওই জন্য আমরা দেখতে পেতাম না। এখন বেসমেন্ট 2টি 3টি 4টি 6টি পর্যন্ত বেসমেন্ট করা হচ্ছে মাটির নিচে, এবং সেগুলি এক একটা পুকুরের মতন অন্ধকার, পরিষ্কার চকচকে পানি। এই জায়গাগুলির ব্যাপারে কেয়ারফুল হওয়ার কথা ছিল। 2 মেয়রের সাথে আমরা কথা বলে ওনাদেরকে এই জিনিসগুলি বুঝিয়েছি। 2 মেয়রই কিন্তু এখন ওই আপনার ম্যাজিস্ট্রেট নিয়ে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ ফাইন করছেন, লক্ষ লক্ষ টাকা ফাইন করছেন। কিন্তু ফাইন করলে সমাধান হবে না। এই ডেভেলপারদেরকে, যারা কনস্ট্রাকশন করেন, তাদেরকে আরেকটি জিনিস শেখাতে হবে এবং তাদের কাছে পৌঁছে দিতে হবে যে কিভাবে এই আন্ডারগ্রাউন্ড পানি তে মশা জন্মানো বন্ধ করা যায়। আমি 10-12 বছর আগে থেকে যখন আমি কাজ করি, আমি একটা কাজ করতাম, আমি মেয়র সাহেব এবং সিও সাহেবকে বলেছি, আমি কেরোসিন স্প্রে করতাম। পানির উপরে কেরোসিনের একটা হালকা প্রলেপ করলে পারে মশা বসতো না, কিন্তু ওষুধ দিতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু একই সাথে এই পানি এবং আলো এবং এই অন্ধকার যাতে না থাকে, মানে ওষুধ ছাড়া যেন পানি না থাকে, সে ব্যাপারে সিটি কর্পোরেশনকে অসম্ভব রকম সজাগ হতে হবে। আরেকটি ছোট্ট কথা বলি, আমি যেরকম ধানমন্ডিতে থাকি, যদিও এই সিও সাহেবের অধীনস্থ না, অদ্ভুত একটি জিনিস আমি দেখি, এবং আমাকে আলটিমেটলি তাপস সাহেবের কাছে আমাকে কমপ্লেন করতে হয়েছে। বিকালের দিকে ঠিক রাস্তা দিয়ে ফগার মেশিন 2 দিকে দিতে থাকে। এটার আমি ব্যাখ্যা এইভাবেই করেছি যে রাস্তায় যত মশা ছিল তাদেরকে বলা হচ্ছে যাও ওই 2 পাশের বাড়িতে যে ঢোকো, এবং এই ঘটনাটা কিন্তু অহরহ ঘটছে। 2-3 বার বলার পরে ম্যাজিস্ট্রেট সহ এসে তখন আমাদের বাসার নিচে স্টেয়ারে এই ফগ মেশিন ব্যবহার করা হয়েছে। আদারওয়াইজ যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদেরকে কিন্তু এই শিক্ষণীয় জিনিসটি বোঝাতে হবে। রাস্তায় যদি ফগার মেশিন ব্যবহার করা হয়, সেই মশাগুলি সমস্ত বাড়িতে যাবে। উল্টাটা হওয়ার কথা, বাড়িতে ফগার মেশিন ইউজ করতে হবে, বাড়ির স্টেয়ারের ভিতর থেকে বাসার ভিতরে মেশিন মানে মশা আশ্রয় না নিতে পারে। ধন্যবাদ আপনার কাছে, আমি আবার যাব। কিন্তু আমরা তার উল্টাটা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। জি ধন্যবাদ জনাব সেলিম রেজা। অভিযোগ রয়েছে ডেঙ্গুর বিরুদ্ধে সিটি কর্পোরেশন যতটা তৎপর, অন্য মশা নিধনে ততটা তৎপর নয়, এবং মশা নিয়ন্ত্রণে যে উদ্যোগগুলো আছে সেগুলো অনেকটাই লোক দেখানো। মোবাশ্বের হোসেন যে অভিযোগটা করলেন যে ভুলভাবে এই ফগার মেশিন, দেখা যায় যে বেলা 3টার সময় বেলা 2টার সময় ফগার মেশিন নিয়ে বেরিয়েছে এবং রাস্তায় সে ফগার মেশিন দিয়ে ধোঁয়া উঠিয়ে চলে যাচ্ছে। তো
এটা তো যথার্থই যে রাস্তার মশাগুলোকে আপনার ঘরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। যে আপনাকে অনেক ধন্যবাদ। আসলে চমৎকার কথা শুনছিলাম শ্রদ্ধেয় জনাব কবিরুল বাশার এবং শ্রদ্ধেয় জনাব স্থপতি মোবাশ্বের হোসেন মহোদয়ের কাছ থেকে। যেমনটি বলছিলেন যে আসলে জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব লক্ষ্য করছি, তাপমাত্রা এবং এই অসময়ে বৃষ্টিপাত ইত্যাদি অনেকগুলো প্রাকৃতিক ফ্যাক্টর আমাদেরকে ব্যতিব্যস্ত করে তুলছে। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যে ইতিবাচক কিছু পরিবর্তন আমাদের কার্যক্রমে নিয়ে এসেছি এবং আমরা জনবান্ধব কিছু কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। আপনি দেখেন যে ডেঙ্গি রোগের জন্য যে দায়ী যে মশা এডিস মশা, সেই এডিস মশা নির্মূলের যে পদক্ষেপ সেগুলো আমরা বারবার আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আমরা আসলে জনগণকে সম্পৃক্ত করে, শ্রদ্ধেয় নগরবাসীকে সম্পৃক্ত করে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় চেষ্টা করছি যাতে এডিস মশাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। কিন্তু এটার চাষবাস যেই প্রক্রিয়ায় হয় সেই জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের প্রবেশ করার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা অনেকগুলো অ্যাপ্রোচ এখানে আমরা অ্যাপ্লাই করছি। আমরা মোবাইল কোড করছি, আমরা আমাদের যে নর্মাল কার্যক্রম আমরা আমরা লার্ভিসাইডিং, তারপরে ফগিং, তারপরে আপনার বিভিন্ন ধরনের এই যে ড্রেন পরিষ্কার, কচুরিপানা, খালবিল পরিষ্কার ইত্যাদি অনেকগুলো কাজ আমরা করছি। এবং আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে আমরা মোবাইল কোড করে আমরা ভবন মালিকদেরকে আমরা জরিমানা করছি। বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, যাদের এই নির্মাণাধীন ভবন রিহ্যাবকে নিয়ে, তারপরে আপনার ধরেন এই যে বিভিন্ন সংস্থাগুলো আছে যাদের ছাদের উপরে সরকারি ভবন, তাদেরকে আমরা সচেতন করেছি, চিঠি দিয়েছি, ডেকে সংস্থা প্রধানদেরকে মাননীয় মেয়র মহোদয় বলেছেন। এবং দেখেন আমাদের কাছে এটা খুবই আনপ্লিজেন্ট, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার বিরুদ্ধে আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত মামলা করে দিয়েছেন এবং এই মামলা করতে গিয়ে আমরা অনেকগুলো সংস্থার বিরাগভাজন হয়েছি, আমরা যেটা করতে চাইনি। কিন্তু আমরা বুঝাতে চেয়েছি যে আসলে সবাই চেষ্টা না করলে এই মশাকে আসলে নিয়ন্ত্রণে রাখা যাবে না। বড় বড় সরকারি প্রতিষ্ঠানেও তো আপনারা জরিমানা করে, আমরা মামলা করেছি। সরকারি প্রতিষ্ঠানগুলো যদি এই ব্যাপারে সচেতন না হয় তাহলে তারা কিভাবে বোঝাবে? আমরা রিসেন্টলি দেখেন এই যে কিউলেক্স মশার সিজন আসার আগে এই ডিসেম্বর মাসে একটি পিকুলিয়ার এনভায়রনমেন্ট বা পিকুলিয়ার একটা আবহাওয়া আমরা লক্ষ্য করছি। তো এখানে এই জায়গাটাতে আমি বিনয়ের সাথে খুব ছোট করে বলতে চাই যে কিউলেক্স মশার শুরুতে আমরা 925টা হটস্পট চিহ্নিত করেছি। এই 925টা হটস্পটের মধ্যে ব্যক্তিগত হটস্পট আছে, কারোর 2 বিঘা জায়গা ওয়াল করে রেখে দিয়েছে, আমরা চিহ্নিত করেছি যে এই জায়গাতে পানি আছে, তারপরে কচুরিপানা আছে, সে কবে ভবন করবে ঠিক নেই। অনেক সরকারি জায়গা আছে, বিস্তীর্ণ এলাকা তাদের দখলে আছে, পুকুর আছে, নালান, এবং আমরা 30টা খাল বুঝে নিয়েছি। এই খালগুলোর কচুরিপানা, এমনকি রাজুক এবং অন্যান্য সংস্থার পানি উন্নয়ন বোর্ডের এই পুকুর আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কচুরিপানা পরিষ্কার করছি এবং আমরা সেখানে ম্যালেরিয়া OLB দিয়ে দেব। আমরা গুলশান বনানী বাড়িদারার মতো জায়গায় এই লেকগুলোকে আমরা পরিষ্কার করছি, মিরপুরে, তারপরে ভাটারাতে, যেখানে আছে। কিন্তু আমরা একটা জিনিস জানি যে কিউলেক্স মশা কিন্তু শ্রদ্ধেয় কবিরুল বাশার মহোদয় এখানে আছেন, 3 কিলোমিটার পর্যন্ত কিউলেক্স মশা উঠতে পারে। তাহলে ব্রিডিং সোর্সগুলো পেরিফেরিতে থাকলে এই মশাগুলো কিন্তু, যেমন ক্যান্টনমেন্টে মশার ব্রিডিং সোর্স নাই, ক্যান্টনমেন্টের ভিতরে মশার ব্রিডিং সোর্স নাই, কিন্তু ক্যান্টনমেন্টে মশায় ব্যাপকভাবে কামড়াচ্ছে। তাহলে এই মশাটা পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে আসছে, যেখানে হিউম্যান বসতি আছে, মানুষের বসতি আছে, সেখানে মশা যাবে। মাননীয় মেয়র মহোদয় রাজুক, NHA, সিভিল এভিয়েশন, পানি উন্নয়ন বোর্ড সহ যত গুরুত্বপূর্ণ সংস্থা আছে এবং আমাদের যতগুলো সোসাইটি আছে, গুলশান সোসাইটি, বাড়িদারা সোসাইটি, বনানী সোসাইটি, DOHSগুলো আছে, ক্যান্টনমেন্ট বোর্ড আছে, আমরা সকল সংস্থা প্রধানদেরকে নিয়ে বা সিনিয়র অফিসারদেরকে নিয়ে মেয়র মহোদয় একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ মিটিং করেছি। সেখানে সবাই কমিটমেন্ট করেছে যে তারা নিজস্ব আয়োজনে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করে ফেলবে। আমরা ব্রিডিং সোর্সগুলোকে অ্যাড্রেস করতে চাই। তারপরে কবিরুল বাশার ভাই এখানে আছেন, মহোদয়েরা যেভাবে সাজেশন দিবেন জাতীয় পর্যায়ের এই গবেষকবৃন্দ বা এই অভিজ্ঞ মানুষ, আমরা ওনাদের সাজেশন নিয়ে আমরা এই বছর কিউলেক্স মশার বিরুদ্ধে একটা সম্মিলিত প্রয়াস আমরা নিতে চাই। এই যে 925টা হটস্পট, সিটি কর্পোরেশনের নিজস্ব হটস্পট আছে এখানে কিছু, আমরা এইগুলো নিজেরা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আমরা লোকবল লাগিয়েছি, মেশিন সংগ্রহ করছি। ওষুধের কথা বলছেন যে ওষুধ কার্যকর কিনা, এখানে আমি বিনয়ের সাথে বলতে চাই 4টা ধাপে আমাদের পরীক্ষা করা হয় এই ওষুধগুলো কার্যকর, কিন্তু গ্র্যাজুয়ালি মশা রেজিস্ট্যান্স গ্রো করছে, আমরাও তাদের সাথে যাচ্ছি।
আমরাও তাদের সাথে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি। এই যে ফগিং বলা হচ্ছে যে লোক দেখানো ফগিং, আমরা এখন এই পদ্ধতিগুলো চেঞ্জ করছি। কত স্পিডে দৌড়ানো দরকার, কত স্পিডে কত ঘনত্বে ওষুধ দেওয়া দরকার, এই কাজগুলো আমরা করছি এবং কোনো অবস্থাতেই যেন এটা কোনো লোক দেখানো কাজ না হয় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। সভাপতি মোবাশ্বের হোসেন, 2021-22 অর্থ বছরে মশক নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 110 কোটি টাকা বরাদ্দ রেখেছে। কীটনাশক কিনতে 45 কোটি টাকা ও আগাছা ও কচুরিপানা পরিষ্কার করতে 3.5 কোটি, বিভিন্ন অভিযান পরিচালনায় 4 কোটি, মশক নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নে 3 কোটি, আউটসোর্সিংয়ের 27 কোটি টাকা এবং যন্ত্রপাতি ক্রয়ের জন্য 25 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। খরচও করা হচ্ছে, কিন্তু মশা কেন কমছে না? সংকটটা আসলে কোথায়? আমরা শুনব একটি বিরতি নিয়ে এসে। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা কথা বলছি মশার উৎপাত ও জনভোগান্তি নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। স্থপতি মোবাশ্বের হোসেন, সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষগুলো নানান উদ্যোগ নিচ্ছে, টাকা খরচ করছে, কিন্তু এই উদ্যোগ কতখানি কাজে দিয়েছে? ধন্যবাদ। আপনি একটা সিটি কর্পোরেশনের একটা হিসাব দিলেন, কিন্তু সমন্বয়হীন যেহেতু সেই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ এখানে রয়েছে, আমি ওই জন্য ওনার কথা ধরে আমি বলবো, উনি সুন্দর একটি কথা বলেছেন যে ক্যান্টনমেন্টে মশার উপদ্রব নাই, কিন্তু আমাদের এখান থেকে মশা ওইখানে যাচ্ছে। এইটার দ্বারাই সবচেয়ে বড় জিনিস প্রমাণিত হয় যে ঢাকা শহরে সমস্ত জায়গায় যদি একসাথে একজনের নেতৃত্বে, আমি আবারও বলছি, একসাথে একজনের নেতৃত্বে এই পুরা ঢাকাকে নিয়ে যদি আমরা এই মশা মারার কার্যক্রম না নেই, তাহলে কখনো কখনো ক্যান্টনমেন্টের মশা আমার এলাকায় আসবে, আমার মশা ক্যান্টনমেন্টে যাবে, এয়ারপোর্টের মশা আমার এখানে আসবে, আবার ওদের মশা আমাদের এখানে যাবে। এই যে যাওয়া আসা, এই যাওয়া আসা বন্ধ করতে হলে আপনাকে টপ ডাউন একেবারে নিচের থেকে উপর পর্যন্ত একেবারে সিস্টেমেটিক সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমি পরিষ্কার বলতে চাই, ঢাকা শহরকে মশামুক্ত করতে হলে একজনের নেতৃত্বে, মানে একটি পোস্টের নেতৃত্বে সমন্বিতভাবে একসাথে একই সময় একই দিন নিয়মিত মশা যদি আমি না মারতে পারি, আমি উত্তর আর দক্ষিণ তো মশা চেনে না ভাই। উত্তরে এই যে 100 কোটি টাকা খরচ করে আমি মশা মারলাম, আর দক্ষিণে যদি 15 দিন পরে মশা মারি, তাহলে দুই জায়গারই 200 কোটি টাকা নাই হয়ে গেল, পানিতে চলে যাবে, একদম পানিতে চলে যাবে। এবং এই ঘটনাটি কিন্তু অহরহ ঘটছে। এবং আমি প্রায় আপনাদের টেলিভিশনেও বলেছি যে ঢাকা শহরে 3টি সিট মহল আছে। সিও সাহেব তো নিজেই জানে, এয়ারপোর্টে উনি ঢুকতেই পারেন নাই, এয়ারপোর্টে মশার অত্যাচারে মারা যায় নাই। তারপরে এই আতিক সাহেব দৌড়াদৌড়ি করে, ওনাদেরকে আমি এইগুলি কথা আপনাদের মাধ্যমে বলার পরে এখন সমন্বয় করার একটি চেষ্টা চলছে। আগে এই কাজটি হয় নাই। আমাদেরকে সমন্বিতভাবে এটি করতে হবে। একই সাথে যে জিনিসটি সিও সাহেব খুবই সুন্দরভাবে বলেছে, কবিরও বলেছে, জনগণকে যদি এর সাথে সম্পৃক্ত না করা যায়, জনগণকে যদি না বোঝানো যায়, জনগণের পাশাপাশি আমি আবার আরেকটি কথা বলবো, সিটি কর্পোরেশনের হায়ার করা লোকজন নেওয়া হচ্ছে ডেইলি লেবারের মতন। আমরা কিন্তু কনস্ট্রাকশন কাজে রাস্তা থেকে লেবার নেই না, ট্রেন্ড লেবার নেই, তাদেরকে আমরা তৈরি করি। ওনাদের এখানে তৈরি করার সুযোগ নাই। প্রায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোক আসে। সমস্ত এই যে মশা মারার কাজে কিন্তু সিটি কর্পোরেশনের স্টাফ সরাসরি সব কয়জন জড়িত না, এবং যখন যার যেভাবে খুশি সেই কাজটি হচ্ছে। এত বড় একটি কার্যক্রম, এত কোটি কোটি টাকার কার্যক্রম, সেই জন্য আমি 2 মেয়র সাহেবকে একদিন বলেছিলাম যে আপনারা মশা মারা বাদ দিয়ে ওষুধ ঠিক করেন, ওই ওষুধ কোম্পানিকে বলেন ঢাকা শহরের মশা দূর করে দিতে হবে, নাহলে উই আর নট গোয়িং টু গিভ ইউ এনি বিল। এছাড়া বোধহয় আর উপায় নেই, কারণ সমন্বয় করতে হলে আপনাকে মাথা একটি হতে হবে, এর বিকল্প আমি দেখতে পাই না। ধন্যবাদ আপনাকে জনাব সেলিম রেজা। মশক নিধনে প্রতি বছর বিপুল সংখ্যক টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, খরচও করা হচ্ছে, কিন্তু গুণগত ব্যয় কতটুকু নিশ্চিত হচ্ছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সুন্দর আলোচনা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে
বাজেট অ্যালোকেশনের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, আমি মানে আমরা স্টাডি করে দেখেছি যে আসলে এই বাজেটগুলো যথার্থই যৌক্তিক। আমরা আমাদের যে কর্মীগুলো আছে, আমাদের যে যে মেশিন, নতুন নতুন মেশিন আমাদের সংযুক্ত করতে হচ্ছে, আমরা কিছু পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসছি। যেমন আমরা এই যে সকালবেলা মেশিন ক্যারি করা, এটা অনেক জটিলতা, আমরা এই বছর ভ্যান সার্ভিসের মাধ্যমে রেডি রাখছি যাতে এই মেশিনগুলো ক্যারি করতে হিউম্যান যে ট্রাভেলস, এটা যাতে আমরা একটা ভ্যানের মাধ্যমে করতে পারি, তাইলে এই মেশিনগুলো যাতে আমাদের কর্মীদের যে একটু কষ্ট হয় এইগুলো একটু লাঘব করে তাদেরকে কাজে আরেকটু উৎসাহিত করা। তারপরে শ্রদ্ধেয় কবিরুল বাশার এবং জনাব শ্রদ্ধেয় মোবাশ্বের হোসেন মহোদয় বলতেছিলেন যে এই ওষুধ কার্যকরী কিনা বা তার চাইতেও বড় যে বিষয় সমন্বয় করাটা, সেই সমন্বয়ের জায়গাটাতে আমরা খুব অত্যন্ত কার্যকরভাবে হাত দিয়েছি। সংস্থাগুলোর আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং প্রত্যেকেই কমিটমেন্ট করছেন। সম্মানিত নগরবাসী, এবার এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, নির্মূলের ক্ষেত্রে আমাদের সাথে যে গুরুত্বপূর্ণ সহযোগিতাটা করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের মেয়র মহোদয়, আমরা একটা স্লোগান সামনে নিয়ে এসেছি যে শনিবার যেই স্লোগানটা আমরা দিয়ে থাকি যে 10টায় 10 মিনিট প্রতি শনিবার যার যার বাসাবাড়ি করি পরিষ্কার, এই স্লোগানটা কিন্তু পপুলার হয়েছে। আমরা সকলে 10টায় 10 মিনিটের জন্য যার যার বাসাবাড়ি পরিষ্কারের কাজে নেমে পড়ি। মেয়র মহোদয় ডেমনস্ট্রেশন হিসাবে অনেকগুলো বাসাবাড়িতে গিয়ে এবং রাস্তায় নেমে আমরা এটা জনগণকে দেখাচ্ছি যে আমার বাসার ফ্রিজের ভিতরে যে ট্রেটা আছে, আমার বাসার এসির পানি জমে যেখানে, আমার বাসার নিচে যে কমোডটা আমি 5 দিন 7 দিন ফ্লাশ করছি না, এই জায়গাগুলোতে মশা। আমার একটা কমোড আমি চেঞ্জ করেছি, এই পুরনো কমোডটা আমি 10-20 টাকা বাঙালির দোকানে দিলে পাবো, সেই আশায় আপাতত ছাদে রেখে দিয়েছি। বৃষ্টি হয়ে পানি জমেছে, 3 দিন পরে সেখানে এই কমোডের মধ্যে ব্যাপক পানি ছিল এবং মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এবং আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলবো, আমরা বাঁশের মাথা কেটে এই বাঁশের মধ্যে আমরা টব রাখি বা কোথাও প্যান্ডেল করি, বাঁশগুলা কেটে রাখি 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী। বাঁশের মাথায় ছোট্ট একটা ছিদ্র থাকে, বৃষ্টির পানি জমে সেই বাঁশের মাথাটার মধ্যে আমরা ফিল্ডে গিয়ে দেখেছি একদম কোথাও কিছু নাই, কিন্তু বাঁশের মাথায় একটু পানি, সেখানে লার্ভা কিলবিল করছে। এই যে জায়গাগুলো, এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে আউটসোর্সিংয়ে আমরা কর্মী রাখছি, আমরা দেখেন আমাদের 850 নিয়মিত এই যে আউটসোর্সিং সহ 850 কর্মী কাজ করছে, 60 জন সুপারভাইজার কাজ করছে, মিস্ট ব্লোয়ার, ফগার মেশিন, ভেহিকেল মাউন্টেড ফগার মেশিন, এই যে নানা ধরনের মেশিন আমরা ব্যবহার করছি। আমাদের অফিসাররা নিয়মিত মনিটরিং করছে, মোবাইল কোর্ট করাচ্ছি। আপনি জানেন যে এখানে কিন্তু মোবাইল কোর্টে কিন্তু আপনার পুলিশ সহ বিভিন্ন সংস্থার একটা মানে সমন্বয় হয়, সংস্থাগুলো অ্যালার্ট হয়। আমরা একটা ভবনে 5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে। আমরা দেখেন একজন বিশিষ্ট নাগরিক, একজন ইঞ্জিনিয়ার আমাদের ম্যাজিস্ট্রেট, সেখানে গিয়ে লার্ভা পেয়েছে, ওনার নেতৃত্বে লার্ভা চাষবাস হচ্ছে। এই ওনাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। আমরা এটা কখনোই চাই না, কিন্তু ঘটনাচক্রে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এই জন্য একটা সমন্বিত প্রচেষ্টা, যেমন আজকে আপনাদের মাধ্যমে আমরা সম্মানিত নগরবাসীর সামনে হাজির হয়েছি, এইটা বলার জন্য যে আসুন সিটি কর্পোরেশন আন্তরিকভাবে আমরাও চেষ্টা করি, আমাদেরকে আপনারাও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা সবাই মিলে এই ঢাকাটাকে মশামুক্ত করি। এই ঢাকা শহরে আমিও বসবাস করি, মশায় আমাকেও কামড়ায়, কারণ মশা তো আমরা জানি যে নমরুদকে মশায় কামড়িয়ে মেরেছে। এবং তারপর থেকে এই যে মশা কিন্তু অতীতেও একটা যন্ত্রণা ছিল, আজকেও মশা একটা যন্ত্রণা, এবং প্রতি বছরই শীতে বর্ষায় এডিস এবং কিউলেক্স মশার এই মানে লার্ভা এবং আমরা কিন্তু দেখতেই পাবো। সুতরাং এটাকে নিয়ন্ত্রণে বা একটা থ্রেশহোল্ড লেভেলের নিচে রাখতে হবে। আমরা একটু সচেতন হলে এটা সম্ভব, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই, বিশেষ করে কিউলেক্স মশার জন্য। ঢাকা শহরে দেখেন প্রত্যেকটা পুকুর, খাল, বিল আমরা কিন্তু পরিষ্কার করে ফেলছি। এখন ম্যালেরিয়া অয়েল বি দিয়ে দেবো আমরা। এখন কবিরুল বাশার মহোদয় যে কথাটি বলতেছিলেন, দক্ষিণের কি অবস্থা? দক্ষিণের সাথে আমাদের একটা লিয়াজও আছে, এবং ওনারা আমি যতটুকু জানি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও সমভাবে এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। কিন্তু যেই কথাটি গুরুত্বপূর্ণ, যে একটু আগে কবিরুল বাশার মহোদয় আমরা আনঅফিসিয়াল আলোচনায় বলতেছিলেন যে ঢাকার পেরিফেরিতে মশার উপদ্রব বেড়েছে। জনাব মোবাশ্বের হোসেন কিছু বলতে চাচ্ছেন? যে ঘটনাটি এতক্ষণ আমরা আলাপ করলাম, যে আমার দক্ষিণের মেয়র সাহেব এবং উত্তরার মেয়র সাহেব দুইজন কি একসাথে শনিবার পালন করছে? ক্যান্টনমেন্ট কি শনিবার পালন করছে? ঠিক নির্ধারিত সময়ে কি পালন করছে? একই দিনে কি করছে? এয়ারপোর্ট অথরিটি কি করছে? যদি না করে তাহলে আপনার শনিবার কোনোদিন কাজ করবে না, কারণ আরেক সিটি কর্পোরেশন থেকে মশা আপনার ওইখানে যাবে, অথবা ক্যান্টনমেন্টের মশা আপনার কাছে আসবে। যে কথাটি বলছেন সেটি কিন্তু আপনাদের উচ্চ পর্যায়ে আপনারা কিন্তু একমত হতে পারেন নাই। আপনারা শনিবারের জায়গায় রবিবার করেন বা শুক্রবার করেন, কিন্তু একসাথে বসে
একটা দিন ঠিক করেন বা সপ্তাহের প্রতিটা দিনের একটা নির্ধারিত সময়কে নিশ্চিত করেন যে আমরা সবাই ওই সময় একই সাথে একই ধরনের ওষুধ দিয়ে মশা মারবো, জনগণকে ওই সময় আমরা সম্পৃক্ত করব। আজ পর্যন্ত কিন্তু আমরা এই কাজটি করতে পারি নাই। আপনি আপনার এলাকা নিয়ে চিন্তা করছেন, তাহলে কিন্তু আপনার বক্তব্য অনুযায়ী 3 কিলোমিটার পর্যন্ত মশা আপনার এলাকাতেই আসবে অন্য জায়গা থেকে, যদি সমন্বয় না করতে পারেন। এইখানেই সবচেয়ে বেশি জোর দিতে হবে। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক কবিরুল বাশার, আপনার কি পরামর্শ? আসলে বলা হচ্ছে মশা নিয়ন্ত্রণে আমরা সনাতনী পথেই হাঁটছি, আধুনিক পন্থাটা আসলে কি? আধুনিক পন্থা কিছুটা, মানে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নতুনভাবে কিছুটা শুরু করছে। আধুনিক পন্থা আমাদের বিভিন্ন ধরনের মডার্ন মেশিনারিজ কিন্তু এখন মশা নিয়ন্ত্রণে পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। যেমন একটু আগে সেলিম রেজা মহোদয় বলছিলেন মিস্ট ব্লোয়ার, তারপরে ভেহিকেল মাউন্টেন ফগার মেশিন, এই দুটো কিন্তু আমাদের। তারপরে ইউএলভি মেশিন, যেটা আপনার হাই কোয়ালিটি মডার্ন টুলস ফর মসকিউটো কন্ট্রোল, এগুলো কিছু কিছু উত্তর সিটি কর্পোরেশন আনা শুরু করেছে। তো এবছর যে বাজেট আমরা দেখছি, তো এই বাজেটে দেখে আমি আশা পেয়েছি যে আমার মনে হয় যে তারা আধুনিক সরঞ্জামাদি নিয়ে এই মশা নিয়ন্ত্রণের যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন বলে আমি বিশ্বাস করি। কারণ যে বাজেট আমরা দেখছি তাতে বোঝা যাচ্ছে যে সেখানে মশা নিয়ন্ত্রণের মডার্ন টুলস বা ইনস্ট্রুমেন্ট তারা ব্যবহার করবে। তবে একটি জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যত ভালো অস্ত্রই ব্যবহার করি না কেন, সেই অস্ত্রটির সঠিক সময়ে সঠিক জায়গায় যদি প্রয়োগ আমি না করতে পারি, তাহলে কিন্তু আমার এই অস্ত্রটি ফেল করবে। যুদ্ধ জয় শুধুমাত্র অস্ত্র দিয়ে হবে না, অস্ত্রের সাথে সাথে যুদ্ধ জয়ের যে পরিকল্পনা, যেটা প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন, এই দুটো কিন্তু খুব প্রয়োজন পড়বে। এবং এগুলো যদি সমন্বিত যদি না হয়। আরেকটি তথ্য আমি দিয়ে যাই, যা আমি সময় পাবো কিনা আমি জানি না। ঢাকা শহরে গত 24 ঘন্টায় 119 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হসপিটালে। তার মধ্যে ঢাকায় মাত্র 28 জন, কিন্তু ঢাকার বাইরে আছে 91 জন। মানে যেটা আশঙ্কাজনক সেটা হলো ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তার মানে এই যে ঢেউটা ছড়িয়ে যাচ্ছে ঢাকার বাইরে, আমরা তো সিটি কর্পোরেশন একজন সিইওকে বসে এখানে হয়তো কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, কিন্তু ঢাকার বাইরের কথা আমরা এই মুহূর্তে ভাবছি না। তাই আমি এই বিষয়টি নিয়ে আমি স্থপতি মোবাশ্বের হোসেন আপনার কাছে আসতে চাই। মশক নিধনের কার্যক্রম শুধুমাত্র বড় সিটি কর্পোরেশনগুলোতেই সীমাবদ্ধ। মশা কি শুধু বড় শহরেই থাকে? মফস্বল কিংবা গ্রামে কি যায় না? আর যে কথাটি মাত্র অধ্যাপক কবিরুল বাশার বললেন, যেটা অত্যন্ত আশঙ্কাজনক, যে 119 জন ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, তার মধ্যে মানে বেশিরভাগই ঢাকার বাইরে। তাহলে সেই জায়গায় আসলে আমরা কি ব্যবস্থা নিচ্ছি, সেই জায়গায় কিভাবে আমরা কাজ করছি? বাংলাদেশের 50 বছর পূর্তিতে একটি তথ্য আপনার এখানে বহুবার দিয়েছে, আবারও বলি, জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে 73 সনে খুব ঘনিষ্ঠভাবে কথা বলার সুযোগ হয়েছিল মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত থাকার কারণে। তো সেখানে মাজারুল ইসলাম সাহেব আমাদেরকে বঙ্গবন্ধুর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলছিলেন যে এরা বিধ্বস্ত বাংলাদেশকে নতুন করে তৈরি করতে চায়। জাতির পিতা বঙ্গবন্ধু, আমার আজও মনে আছে, আমার পিঠে থাবা দিতে দিতে বলছেন, বাবারা শুধু ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করো, নাইলে কিন্তু বিপদ আছে। এই যে বিপদের লক্ষণটি আপনি একটি দেখেন। আবারও আমি বলবো, সেলিম রেজা সুন্দরভাবে বলেছে যে মশা 3 মাইল যায়, 3 কিলোমিটার যায়। তাহলে এই 3 কিলোমিটার আমি ঢাকায় মশা মারছি, তাও আবার অসম্পূর্ণভাবে সিটি কর্পোরেশন দুজনে একত্রিত হয়ে মারছি না, ক্যান্টনমেন্ট বোর্ড একত্রিত হয়ে মারছি না। তাহলে এই মশাগুলিকে যখন আমি আমরা কিন্তু জানি যে বাসে, ট্রাকে, এমনকি প্লেনে করেও কয়েকশো কিলোমিটার দূরে মশা ছড়িয়ে যায় এবং সেখানে লার্ভা তৈরি করতে পারে। এরোপ্লেনে যাচ্ছে, এরোপ্লেনে মশা মারতে হয় এখন ঢাকায় এয়ারপোর্টে নামলে। তাহলে আপনাকে যদি মশা মুক্ত করতে চান সামগ্রিকভাবে, কবির যে কথাটি বলল, সমগ্র বাংলাদেশকে নিয়ে মশা মারতে হবে এবং বাংলাদেশের বর্ডারের পাশে ভারতবর্ষের ওদেরকেও বলতে হবে যে তোমরা মশা মারো, দরকার হলে আমাদেরকে ফাইন্যান্স করতে হবে। ইফ উই ওয়ান্ট ঢাকা সিটিকে যদি মশামুক্ত করতে চাই, তাহলে আমাকে বাংলাদেশকে মশামুক্ত করতে হবে। এবং করোনা তার সবচেয়ে বড় প্রমাণ। আমেরিকা তো বলতে পারে না আমার দেশের কোন লোককে করোনা হবে না, আমি তার ট্রিটমেন্ট করব বিনা পয়সায়, তাকে ওষুধ দেবো, পারে নাই। এই যে দিগন্ত বিস্তৃত, এখন আপনাকে বাঁচতে হলে সবাইকে নিয়ে সমন্বিতভাবে, এই সমন্বিত শব্দটির ব্যাখ্যা
প্রচন্ড ভাবে করতে হবে। আমি আমার মতন করে মেশিন কিনলাম, আমার মতন করে ওষুধ দিলাম, এবং আমার মেশিন দিয়ে আবার আরেক সিটি কর্পোরেশন মেশিন ওষুধ মারলো, তাতে তো হবে না। একসাথে করতে হবে, যেটা করোনার টিকা একসাথে সবগুলি দেশে না দিতে পারলে আমার এত লোক কিন্তু মৃত্যু হতো না। এই জায়গায় করোনা আমাদেরকে চোখ খুলে দিয়েছে, একা বাঁচার কোনো উপায় নাই। ঢাকাকে আপনি কোনোদিন মশা মুক্ত করতে পারবেন না। নারায়ণগঞ্জ থেকে মশা আসবে, জয়দেবপুর থেকে মশা আসবে। আমাদের মেন এয়ারপোর্টে তো সিটি কর্পোরেশনকে এর আগে ঢুকতেই দিত না। না, ওটা তো একটা ব্রিডিং প্লেস, ওটা তো একটা মানে মশার একটা আমি তো ব্রিডিং ওই প্লেস। জন্যই বলছি যে ঢাকা শহরের ভিতরে 3খানা সিট মহল আছে, যেখানে সিটি কর্পোরেশনকে এমনকি সরকারি কর্মকর্তাদেরকেও পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। তাহলে আপনি মশা কিভাবে মুক্ত করবেন? জি ধন্যবাদ। বিশাল বড় একটি প্রশ্ন আসলে থেকেই যায়, কিভাবে মশা মুক্ত করব। জনাব সেলিম রেজা, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। এই যে প্রশ্নগুলো যে আসলে কমাবো কিভাবে, এবং এই মুহূর্তে যেটা দেখছি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশ জুড়ে যে বৃষ্টিপাত হয়েছে, ব্যাপকভাবে বৃষ্টিপাত হয়েছে কিন্তু, এবং তাতে অল্প কিছুদিনের মধ্যে ব্যাপকভাবে মশার উপদ্রব বেড়ে যাওয়ার একটি শঙ্কা রয়েছে, এবং আবার বিভিন্ন জায়গায় কিন্তু সেই পরিষ্কার পানি জমবে, এবং আবার আপনার সেই ডেঙ্গুর বিশাল বড় একটি আশঙ্কা করা হচ্ছে। এই শঙ্কা আমলে নিয়ে এবং বছর জুড়ে মশা মারার উপদ্রবকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার পরিকল্পনা আমরা শুনতে চাই। আপনার পরিকল্পনার কথা শুনেই আমরা আজকে আলোচনা শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনেক সুন্দর আলোচনা উঠে আসছে। এককভাবে আসলে অনেক কাজই সফল হওয়া যায় না। তো মশক নিয়ন্ত্রণের জন্য সমন্বিত উদ্যোগ, সমন্বিত কার্যক্রম জরুরি, এটা আমরাও বিশ্বাস করি। সেই লক্ষ্যে আমরা কিন্তু আমাদের কানেক্টিভিটি বাড়াচ্ছি, আমাদের স্টেক হোল্ডারদেরকে আমরা সমন্বয় করার চেষ্টা করছি, উত্তর দক্ষিণ শুধু নয়, এবং আমরাও চাই যে পেরিফেরিতে যাতে এই মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সমভাবে কার্যকর হয়ে ওঠে। আমরা দেখুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যে অনেক নান্দনিক আয়োজনে, আসলে ঢাকা হ্যাজ বিকাম এ মেগা সিটি, এবং প্রতি বর্গ কিলোমিটারে 49,000 মানুষ বসবাস করে। চ্যালেঞ্জেস এত বেশি, একটি গ্রোয়িং কান্ট্রি, আমাদের ইকোনমি, আমাদের সোশ্যাল স্ট্যাটাস সব কিছু ক্রমাগত বাড়ছে। আমরা যত উন্নত হচ্ছি, আমাদের ওয়েস্ট জেনারেশন পার ক্যাপিটা বাড়ছে। আগে আমরা 0.4 কেজি ওয়েস্ট জেনারেট করতাম, এখন 0.6+ কেজি আমরা ওয়েস্ট জেনারেট করি পার ক্যাপিটা। এই যে আমরা যত বেশি উন্নত হচ্ছি, তত বেশি কিন্তু আমরা ওয়েস্ট জেনারেট করছি, আমাদের অনেক জিনিসের প্রয়োজন হয়, এবং আমাদের এই সকল কাজ করতে গিয়ে আমাদের কিন্তু ব্রিডিং সোর্সগুলো আমাদের বেড়ে যাচ্ছে। নতুন নতুন এলাকাকে আমরা কিন্তু আধা শহর আধা গ্রাম বানিয়ে রাখছি, যাতে আস্তে আস্তে এটা শহর হবে। এই জায়গাগুলোতে দিনের পর দিন মার্শি ল্যান্ড তৈরি হচ্ছে, বিস্তীর্ণ এলাকা ভাত দিয়ে রাখা হয়েছে, মালিক জানেনই না যে এখানে ব্রিডিং সোর্স হচ্ছে। তা আমরা তাদেরকে সচেতন করছি। বিলম্ব হলেও একটা আশার কথা হলো যে আমি সিটি কর্পোরেশনে মাননীয় মেয়র মহোদয় সহ আমরা সকলে মিলে মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা যেই কাজটা করছি, সদাশয় সরকার এখানে আমাদেরকে ব্যাপক কোঅপারেট করছে। আমরা সর্বতোভাবে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের গাইডলাইন নির্দেশনা পাচ্ছি, এবং আমরা সকলে মিলে একটি সমন্বিত, এই যে অধ্যাপক কবিরুল বাশার এবং এই যে আমাদের যারা যারা এই বিষয়ের সাথে সম্পৃক্ত জাতীয় পর্যায়ের গবেষক, আমরা দেখতে পাচ্ছি যে একটি সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, যে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট, এইটা আসলে শতভাগ সাইন্টিফিক্যালি আমরা এখনও অ্যাপ্লাই না করলেও তার কাছাকাছি অনেকগুলো প্যারামিটার কিন্তু আমরা ইতিমধ্যে অ্যাপ্লাই করা শুরু করেছি। আমরা হাজার হাজার রুগী হয়েছে, কিন্তু এইটা 19-এর মতো প্যান্ডেমিক আকারে ছড়াইয়া পড়তে আমরা দেই নাই, সেই হ্রাস আমরা টেনে ধরতে পেরেছি। তবে দুর্ভাগ্য যে ডিসেম্বর মাসেও আমরা বৃষ্টির মুখোমুখি। সারা পৃথিবীর যে জঞ্জাল, সেই জঞ্জাল বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী খুব দৃঢ়তার সাথে বলেছেন যে এই জলবায়ু পরিবর্তনের যে এই অশুভ প্রভাব, সেটা থেকে জাতিকে মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্ব ইতিমধ্যে শুভ সূচনা করেছেন, এবং যে দূরদর্শী নেতৃত্ব, সেই নেতৃত্বের গুণে আমরা কিন্তু অনেকগুলো জটিলতা থেকে মুক্তি পাচ্ছি। ইনশাল্লাহ মশাও আমাদেরকে খুব বেশি কাবু করতে পারবে না। তবে মশা ছিল, আছে, ভবিষ্যতে যেন খুব না থাকে, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শকদেরকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে যারা ছিলেন তাদের সকলকে। দর্শক, মশার কারণে বিপুল সংখ্যক মানুষ যেমন অসুস্থ হয়ে পড়ে, তেমনি ঘটে প্রাণহানির ঘটনা। এতে মানুষের চিকিৎসা ব্যয় বাড়ার পাশাপাশি বড় সংকটে পড়ছে এক একটি পরিবার, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। সুতরাং মশা নিয়ন্ত্রণে দেশব্যাপী কার্যক্রম জোরদার করতে হবে। মশক নিয়ন্ত্রণে বরাদ্দকৃত টাকার গুণগত ব্যয় নিশ্চিত করতে হবে। সনাতনী পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক ব্যবস্থা ব্যাপকভাবে গ্রহণ করতে হবে।
জনসচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি নিতে হবে। শুধু মূল সড়কেই নয়, গলিতে গলিতেও মশা মারার ওষুধ ছেড়াতে হবে। এ ব্যাপারে মশক কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ড্রেন, জলাশয়, ঘরবাড়ি, অফিস আদালত সহ সব জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে। সমন্বিত উদ্যোগ নিতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পগুলোয় পানি জমে যাতে মশার উৎপত্তির স্থলে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দর্শক, আজ পর্যন্তই। অনুষ্ঠানে পুনঃপ্রচার হবে সকাল 8:10। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন।